আজকে বিএড এর ফার্স্ট সেমের কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন এই কোর্সে সেকেন্ড ক্লাস ইউনিট 2 এর আমি সেকেন্ড ক্লাস নিতে চলেছি। তো এর আগের দিন আমরা বলেছিলাম আমাদের আলোচ্য বিষয় ছিল, এর আগের দিন আলোচ্য বিষয় ছিল ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন। এই ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন কি, সেখানে আমরা কিছু প্রথম ক্লাসে আমরা উচ্চশিক্ষার লক্ষ্য সম্পর্কে জানতে পেরেছি। তো আগের দিন ক্লাসে যা হয়েছিল তার একটা সামারি আমরা আজকে প্রথম করে নেব। কি না, 1947 খ্রিস্টাব্দে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করার জন্য তৎকালীন জাতীয় সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকম কমিশন করেছে। তার মধ্যে একটা অন্যতম ছিল ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন, যেটা শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে? আগের দিন আমরা বলেছিলাম 1948 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে। তো আমরা আগেই আলোচনা করে নিয়েছি। তারপর এই 48 নভেম্বর মাসে 10 জন সদস্য মিলে একটা টিম তৈরি হয়েছিল। তার প্রধান ছিলেন রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার জন্য আমরা ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশনকে রাধাকৃষ্ণন কমিশন বলে ডেকে থাকি। তারপর রাধাকৃষ্ণন কমিশন যে হয়েছিল, সেই কমিশনের সবাই বিভিন্ন দেশে বিদেশে ঘুরে বেরিয়ে ওনারা যে সুপারিশ করেছিলেন, সেই সুপারিশে আমরা আগের দিন ক্লাসে জেনেছি 9টা সুপারিশ করেছিলেন। তার মধ্যে প্রথম ছিল কি? উচ্চশিক্ষার লক্ষ্য। সেই উচ্চশিক্ষার লক্ষ্য আমরা আলোচনা করেছি প্রথম ক্লাসে। আজকে আমরা সেকেন্ড টপিক যেটা হচ্ছে পাঠ্যক্রম নিয়ে আলোচনা করব। পাঠ্যক্রম নিয়ে আলোচনা করব। তো আগের দিন আমরা জেনেছি যে ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশনে কি করেছে, যে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য ওনারা উচ্চশিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত সেগুলো বলেছেন এবং সেগুলো নিয়ে আমরা পড়েছি। তো উচ্চশিক্ষার লক্ষ্য যখন নির্ধারণ হয়ে থাকলো, এরপরে তাহলে কি উচ্চশিক্ষার লক্ষ্য নির্ধারণ করার পরে তাহলে সেই লক্ষ্য পূরণ করার জন্য কি প্রয়োজন? পাঠ্যক্রমের প্রয়োজন। পাঠ্যক্রম কথার অর্থ কি? পাঠ্যক্রম করার অর্থ হলো কারিকুলাম। এই কারিকুলাম শব্দটি ল্যাটিন শব্দ কুরি থেকে এসেছে। এই কুরি কথার অর্থ হলো দৌড়ানোর পথ। অর্থাৎ এখানে শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম কথার অর্থ হলো শিক্ষার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পথ অতিক্রম করব আমরা, তাকে বলা হচ্ছে পাঠ্যক্রম। তো উচ্চশিক্ষা যখন লক্ষ্য নির্ধারণ হয়ে গেল, তাহলে সেই লক্ষ্যগুলো পূরণ করার জন্য আমরা যে পথ অতিক্রম করব, যে পথ দিয়ে আমরা যাব, সেটা হচ্ছে তাহলে এই পাঠ্যক্রম। আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। তাহলে পাঠ্যক্রমটা কি হলো না, আমরা ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশনের আন্ডারে অর্থাৎ রাধাকৃষ্ণ কমিশনের আন্ডারে যে উচ্চশিক্ষার লক্ষ্য নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেই লক্ষ্যগুলো পূরণ করার জন্য আমরা যে পথ দিয়ে অতিক্রম করব, যে পথ দিয়ে আমরা দৌড়াবো, সেই পথ হলো এই পাঠ্যক্রম। তো এই পাঠ্যক্রম কি হবে তা নিয়ে আলোচনা করতে গিয়ে তৎকালীন যে কমিশনটা বসছিল, এই কমিশনটা কি করলো না, বিভিন্ন দেশে বিদেশে ইউনিভার্সিটিগুলো ওনারা ঘোরাঘুরি করলেন, সেখানকার সমীক্ষা করলেন, দিয়ে ওনারা কয়েকটা জিনিসের উপর গুরুত্ব দিতে বললেন। সেই জিনিসগুলো কি ছিল না, ওনারা বললেন আমাদের শিক্ষা ব্যবস্থায় কিসের উপর গুরুত্ব দিতে হবে? কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ, প্রযুক্তিগত বিভাগ, আর একটা হচ্ছে কি আর কৃষি। যেহেতু আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, এই 4টি প্রধান বিষয়ের উপর গুরুত্ব দিতে বললেন। তাহলে প্রথম কি হলো, কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে? এক হচ্ছে কলা বিভাগ মানে আর্টস, 2 নম্বর বিজ্ঞান, 3 নম্বর কৃষি, 4 নম্বর প্রযুক্তি। মানে কি, কলা বিভাগ মানে আর্টসের দিকের উপর গুরুত্ব দিতে হবে, বিজ্ঞান মানে সায়েন্সের উপর গুরুত্ব দিতে হবে, কৃষি ব্যবস্থা আমাদের কৃষি প্রধান দেশে এগ্রিকালচারের উপর গুরুত্ব দিতে হবে, আর একটা হচ্ছে প্রযুক্তি। দেশকে উন্নত করতে গেলে প্রযুক্তির অবশ্যই প্রয়োজন। তো এই 4টি বিষয়ের উপর ওনারা গুরুত্ব দিতে বললেন। তারপর ওনারা বললেন তৎকালীন যে শিক্ষা ব্যবস্থা, উচ্চ শিক্ষা ব্যবস্থা, ওনারা শিক্ষা ব্যবস্থাকে 2টি ভাগে ভাগ করে দিলেন। কি
দুটি ভাগে ভাগ করলেন। এক হচ্ছে সাধারণ শিক্ষা, আর দুই হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা। বৃত্তিমূলক শিক্ষা, ওনারা সাধারণ শিক্ষার উপর কি গুরুত্ব দিলেন? ওনারা বললেন যে সাধারণ শিক্ষার দিক থেকে যেতে গেলে ওনাদের প্রথম হচ্ছে সাধারণ শিক্ষার দিক থেকে উচ্চ শিক্ষা পৌঁছাতে গেলে প্রথম যে পয়েন্টটা বললেন যে প্রথম ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের 12 বছর পড়াশোনা করতে হবে। 12 বছর মানে কি 1 থেকে 12, এটা হচ্ছে স্কুল লেভেলে পড়াশোনা করবে। তারপর তারা বিশ্ববিদ্যালয়ে বা মহাবিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবে। তারপর 2 নম্বর পয়েন্ট ওনারা কি বললেন না, 2 নম্বর পয়েন্ট হচ্ছে 12 বছর পড়ার পরে ওরা হচ্ছে পাস কোর্সে মানে গ্র্যাজুয়েশনটা করতে পারবে পাস কোর্সে অথবা অনার্স কোর্সে। পাস কোর্সের ক্ষেত্রে বা অনার্স কোর্সের ক্ষেত্রে 3 বছর পড়াশোনা করতে হবে। ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে। যেটা আমাদের এখনো নিয়ম রয়েছে, আমরা কলেজে গ্র্যাজুয়েশন করলে 3 বছর পড়াশোনা করতে হয়, কিন্তু তৎকালীন মাস্টার ডিগ্রিটা একটু আলাদা রকম ছিল। নেক্সট পয়েন্ট যেটা বললো যে যারা পাস কোর্সের পরে মাস্টার ডিগ্রি করতে চায় বা স্নাতকোত্তর স্তরটা করতে চায়, পোস্ট গ্র্যাজুয়েশনটা করতে চায়, পাস কোর্সের ক্ষেত্রে স্টুডেন্টরা 2 বছর পড়বে। এমএ করতে গেলে তখন 2 বছর করতে হবে। আর যারা অনার্সের ক্ষেত্রে আছে তাদের 1 বছর পড়লে তাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট হবে। আশা করি বোঝা গেছে তৎকালীন যে শিক্ষা ব্যবস্থাটাকে, যেটা মানে পাঠ্যক্রমটাকে যেভাবে তৈরি করছেন ওনারা। তারপর ওনারা সমীক্ষা করে দেখেছেন কি না, তৎকালীন শিক্ষা ব্যবস্থা অনুন্নত হওয়ার পিছনে একটা প্রধান কারণ হলো মাধ্যমিক শিক্ষা স্তর, মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরটা ছিল খুবই দুর্বল তৎকালীন ভারতবর্ষে। তার জন্য ওনারা বললেন যে উচ্চ শিক্ষাকে ডেভেলপ করতে গেলে, পাঠ্যক্রমকে ডেভেলপ করতে গেলে আমাদের মাধ্যমিক শিক্ষা স্তর এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে যে দুর্বলতাটা রয়েছে সেটাকে কাটিয়ে তুলতে হবে। তাহলে সেটাকে কাটিয়ে তুলতে গেলে কি করতে হবে? সেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থাটাকে ডেভেলপ করার জন্য গ্র্যাজুয়েশনে আমাদের কিছুটা ওই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার বিষয় থাকবে। দিলে আমার কি হচ্ছে, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক স্তরে যে দুর্বলতাটা ছিল সেটা কাটিয়ে উঠতে পারবে স্টুডেন্টরা। আশা করি বোঝা গেছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট ওনারা কি বলছেন না, এনারা বলছেন সাধারণ শিক্ষার সঙ্গে যুক্ত থাকবে যে শিক্ষাটা ব্যবস্থাটা যুক্ত থাকবে কোন কোন বিষয় কেন্দ্রিক? পরিবেশ কেন্দ্রিক অবশ্যই হবে। 2 নম্বর হবে আমাদের জীবন কেন্দ্রিক অবশ্যই হবে, কেননা শিক্ষা ব্যবস্থা আমরা পড়াশোনা করি নিজেকে পারফেক্ট বানানোর জন্য, তবুও কিন্তু আরেকটা লক্ষ্য হচ্ছে কিন্তু জীবনকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য, সেটাও প্রয়োজন। তাহলে জীবন কেন্দ্রিক হওয়া প্রয়োজন। আর কি, আর একটা হচ্ছে ব্যবহারিক উৎপাদনী শিক্ষা বাড়াতে হবে। ব্যবহারিক উৎপাদন মানে প্র্যাকটিক্যালি নলেজটা বাড়াতে হবে। তার জন্য ওনারা শিক্ষা ব্যবস্থায় দুটো দিকের উপর গুরুত্ব দিলেন। ওনারা থিওরিটিক্যাল জ্ঞান এবং প্র্যাকটিক্যাল জ্ঞান দুটো জিনিসের উপর গুরুত্ব দেওয়ার কথা বললেন এই পাঠ্যক্রমে। আশা করি সাধারণ শিক্ষা বিষয়টা বোঝা গেল, সাধারণ শিক্ষা জিনিসটা কি হলো। এরপরে ওনারা যেটা বললেন বৃত্তিমূলক শিক্ষা। বৃত্তিমূলক শিক্ষা তৎকালীন যে উচ্চশিক্ষা কমিশন যেটা বসছিল বা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন, ওনারা বৃত্তিমূলক শিক্ষার উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন। বৃত্তিমূলক শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন কেন না, শিক্ষার একটা গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষার্থীকে ভবিষ্যৎ জীবনের উপযোগী করে তোলা। মানে ভবিষ্যৎ জীবনে তারা কিভাবে কাটাবে, তাদের কি বলে বৃত্তিমূলক পেশা কিভাবে কাটিয়ে উঠবে, সেগুলোর জন্য তাদের জ্ঞান দেওয়া এবং তাদের দক্ষ করে তুলতে হবে। তাহলে সেটা করা হলো এই উচ্চশিক্ষার একটা প্রধান লক্ষ্য। তার জন্য ওনারা বৃত্তিমূলক শিক্ষাকে কয়েকটি শিক্ষা ভাগে ভাগ করলেন। কি কি? 1 নম্বর হচ্ছে কৃষি শিক্ষা বা কৃষির দিক থেকে কি হওয়া উচিত। এই কৃষি শিক্ষা মানে কি, আমাদের ভারতবর্ষে তৎকালীন ভারতবর্ষে 85% মানুষ কৃষির উপর নির্ভরশীল, বা আমাদের ভারতবর্ষ কৃষি ছাড়া আমাদের অর্থনীতি দাঁড়াতে পারবে না। কেন? আমাদের ভারতবর্ষ হচ্ছে কৃষি প্রধান দেশ। তাহলে এই কৃষি প্রধান দেশে অথবা আমাদের ভারতবর্ষের জনসংখ্যা যেভাবে দ্রুত হারে বেড়ে চলেছে, তাহলে আমাদের খাদ্যের যোগানও কতটা বাড়াতে হবে। তাহলে খাদ্যের যোগান যদি বাড়াতে হয় তাহলে কি করতে হবে? আমাদের কৃষি ব্যবস্থাকে ডেভেলপ করতে হবে। এই কৃষি ব্যবস্থা আমরা ডেভেলপ করবো কি করে? তাহলে নিশ্চয়ই কৃষি শিক্ষার প্রয়োজন, এগ্রিকালচার এডুকেশনের প্রয়োজন। তাই এগ্রিকালচার এডুকেশনের উপর ওনারা প্রথম গুরুত্ব দিলেন। ওনারা কি বললেন, এই এগ্রিকালচার ডিপার্টমেন্টটাকে মানে
মানটাকে বাড়ানোর জন্য ওনারা কি বললেন? ওনারা বললেন প্রথমে প্রাথমিকভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে এগ্রিকালচার, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে এগ্রিকালচার এডুকেশনটা আনতে হবে। মানে কি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে এগ্রিকালচার বলে একটা বিষয় থাকবে, সেখানে কিছুটা তাদের প্রাইমারি জ্ঞানটা হওয়া উচিত। বোঝা গেল? 2 নম্বর ওনারা কি করলেন? কৃষি হয় কোথায়? কৃষি হয় আমরা সবাই জানি কি, কৃষি হয় হচ্ছে কোথায়? গ্রামে, তাই তো? তাহলে গ্রামে কৃষি শিক্ষাটা কারা নিতে চায়? গ্রামের মানুষেরা। তাহলে কৃষি শিক্ষা নিতে গেলে তাহলে আমাদের কৃষি যে বিদ্যালয় মানে কলেজ বলো, গ্রামীণ বিশ্ববিদ্যালয় বলো, এগুলো তাহলে কি গ্রামেই করতে হবে? তাহলে তাদের জন্য ওনারা কি করলেন না, গ্রামে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় গড়ে তুললেন, যেগুলোকে বলা হয় গ্রামীণ বিশ্ববিদ্যালয়, কৃষির দিক থেকে ডেভেলপ করার জন্য। এটার উপর গুরুত্ব দিলেন, পাঠ্যক্রমে একটা পাঠ। 3 নম্বর পাঠ কি করলেন? যে ভারতবর্ষে যে কেন্দ্রীয় কৃষি গবেষণাগার রয়েছে, সেই কেন্দ্রীয় কৃষি গবেষণাগারে আমাদের মানে কাজকর্ম, রিসার্চ এগুলো বাড়াতে হবে। কেন না, কেন্দ্রীয় কৃষি গবেষণাগারে যদি রিসার্চ না হয়, প্রযুক্তিগতভাবে মানে আমাদের কৃষি ব্যবস্থার ডেভেলপের পদ্ধতি না বেরোয়, তাহলে আমরা কৃষি ব্যবস্থা ডেভেলপ করবো কি করে? আমাদের তো জ্ঞান পেতে গেলে সেই জ্ঞানটা আসবে কোথা থেকে? কেন্দ্রীয় গবেষণাগার থেকে। তাহলে এই কেন্দ্রীয় গবেষণাগারের উপর কাজের উপর জোর দিতে বলা হলো। 2 নম্বর যে পয়েন্টটা হলো বাণিজ্য। বাণিজ্য শিক্ষা বা ট্রেড এডুকেশন। এই বাণিজ্য শিক্ষা ক্ষেত্রে আমরা জানি কি, আমাদের শিক্ষা ব্যবস্থা বাণিজ্যটা কোন শিক্ষা ব্যবস্থা? বিকম, এমকম এগুলো রয়েছে না? তার জন্য ওনারা কি বললেন না, ছাত্রদের এক্ষেত্রে ছাত্রদের বিভিন্ন ফার্মে হাতে কলমে কাজ করে শিখতে হবে। মানে কি, আমাদের বাণিজ্যটা কি, বাণিজ্যটা করতে গেলে, বাণিজ্য লাইনে কাজ করতে গেলে আমাদের এডুকেশনটা প্র্যাকটিক্যালি বেশি হওয়া উচিত নয় কি? এই যে বিজনেস ম্যানেজমেন্ট, তারপর মাস্টার অফ বিজনেস ম্যানেজমেন্ট, বিবিএ, এমবিএ অথবা বিকম, এমকম এগুলো প্র্যাকটিক্যালি নলেজটা বেশি প্রয়োজন। তার জন্য ওনারা বললেন কি, ছাত্রদের হাতে কলমে ফার্মে কাজ করতে হবে। 2 নম্বর কি বললেন না, বিকম ছাত্রদের বাণিজ্যের কতগুলি শাখায় ভাগ করে দিয়ে পড়াশোনা করতে হবে। মানে বিকম যারা পড়াশোনা করবে তারা বাণিজ্যের কতগুলি শাখায় ভাগ হয়ে গিয়ে তাদের পড়াশোনা করতে হবে। আর 3 নম্বর যেটা বললেন, এমকম যারা, এমকম স্টুডেন্টদের জন্য থিওরিটিক্যাল জ্ঞানটা অতটা থাকবে না। ওনাদের কাজ কি হলো, পুঁথিগত শিক্ষা না হয়ে কি ব্যবহারিক শিক্ষাটা বেশি করতে হবে। মানে কি, একদম প্র্যাকটিক্যালি নলেজটাকে বাড়াতে হবে। আশা করি বোঝা গেল। 3 নম্বর পয়েন্ট হলো শিক্ষা তত্ত্ব। শিক্ষা তত্ত্ব মানে কি, এই যে আমাদের এডুকেশন লাইন, টিচারশিপ লাইন, এই লাইনে আসতে গেলে প্রথম কি করতে হবে? আমাদের টিচিংটাকে ভালোভাবে শিখতে হবে। তার জন্য কি আমাদের প্রত্যেক শিক্ষককে অবশ্যই ট্রেনিং নিতে হবে। ট্রেনিং ছাড়া এখন যেমন বর্তমান দিনে ট্রেনিং ছাড়া আমরা পরীক্ষায়, এই যে পেশাগত টিচারশিপ লাইনে আমরা পরীক্ষায় বসতে পারবো কি? বসতে পারবো না নিশ্চয়ই। তার জন্য তো তোমরা বিএড করছো আজকে, তাই তো? তাহলে এই শিক্ষা তত্ত্বের লাইনে এখানে বলা হচ্ছে কি না, শিক্ষার মানটাকে উন্নয়ন করতে গেলে, পাঠ্যক্রমে শিক্ষার মানটাকে উন্নয়ন করতে গেলে তাহলে কি ট্রেনিং এর অবশ্যই প্রয়োজন। তাহলে এই ট্রেনিং আবার কারা দেবে? তখন তো প্রথম ট্রেনিং প্রাপ্ত টিচাররা তো নেই। যেমন আমরা যেমন এমএড পাস করা স্টুডেন্টরা, মানে আমার শিক্ষকরা, আমরা তোমাদের বিএড পড়াচ্ছি। তৎকালীন দিনে তো ধরো প্রথম যখন চালু হচ্ছে, বিএডকে পড়ানোর মতন এমএড স্টুডেন্ট কোথা থেকে পাবো? বিএডই তো পড়েনি, এমএড কোথা থেকে আসবে? তাহলে তখন কি করতে হবে না, একজন অভিজ্ঞপ্রাপ্ত শিক্ষকদের ট্রেনিং করার কাজে নিয়ে আসতে হবে। অভিজ্ঞপ্রাপ্ত মানে কি, যিনারা 20 বছর 25 বছর শিক্ষকতা করে সেরেছেন, উনাদের অভিজ্ঞতা নিশ্চয়ই অবশ্যই আছে। তোমরা ভালোভাবে জানো, একজন পুঁথিগত জ্ঞানের থেকে আমার অভিজ্ঞ একজনের মানুষের দাম মানে যোগ্যতাটা অনেকটা বেশি আছে। যিনারা 20-25 বছর ধরো পড়াশোনা করাচ্ছে, মানে শিক্ষা লাইনে আছেন, শিক্ষকতা করছেন, ওনাদের অভিজ্ঞতাটা প্রচুর। তার জন্য ওনাদের যারা অভিজ্ঞ বেশি ব্যক্তি রয়েছে, ওনাদের দিয়ে প্রথম ট্রেনিং কাজটা শুরু করতে হবে। নেক্সট পয়েন্ট, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এবারে এই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কি হচ্ছে? প্রথম আছে, তৎকালীন ভারতবর্ষে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির দিক থেকে অতটা বেশি উন্নত ছিল না। আজকালকার দিনে যেভাবে ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রয়েছে, এগুলো কিন্তু অতটা দিনে ছিল না। তার জন্য ওনারা প্রথম বলছে কি,
এই ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তে গেলে শিক্ষার মানটাকে উন্নত করতে হবে। আমরা যে শিক্ষার মান ইঞ্জিনিয়ারিং লাইনে যে এটা ছিল, পাঠ্যক্রমটা ছিল খুবই সামান্য, ওই মানটাকে বাড়াতে হবে। 2 নম্বর ওনারা কি বলছেন না, সময় ও পরিস্থিতি অনুসারে যে পাঠ্যক্রমটা হবে তাকে প্রস্তুত করতে হবে। মানে কি, সময় এবং পরিস্থিতি অনুসারে। যেমন ভাবো, আগেকার দিনে ব্রিজ তৈরি হতো, ব্রিজ কারা তৈরি করে? ইঞ্জিনিয়ারিং জ্ঞান নিয়ে তারা ব্রিজ তৈরি করছে। এবার ধরে নাও তৎকালীন ধরো যে সেতুগুলো প্রয়োজন ছিল বা ব্রিজগুলো প্রয়োজন ছিল, তখনকার দিনে কি এত গাড়ি ঘোড়া ছিল? নিশ্চয়ই ছিল না। তাহলে তখনকার দিনে যে ব্রিজটা তৈরি করার জন্য যতটা জ্ঞানের প্রয়োজন ছিল, আজকালকার দিনে সেই ব্রিজের সেরকম ব্রিজ করলে তো হবে না। আমাদের আধুনিক জ্ঞান রাখতে হবে যে সময় এবং পরিস্থিতি পাল্টেছে, একটা ব্রিজের উপর দিয়ে কতটা চাপ যেতে পারে, তাহলে সেই ব্রিজকে তৈরি করতে গেলে যে যে জ্ঞানের প্রয়োজন, তাহলে সেই অনুসারে পাঠ্যক্রম চেঞ্জ করতে হবে। অথবা আধুনিক কালে আরো আধুনিক, ধরো আর আজকের দিনে আমি বললাম এরোপ্লেন আমরা চাপছি, তাই তো? আগেকার দিনে যে এরোপ্লেন ছিল, এখনকার এরোপ্লেনের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে নিশ্চয়ই। তখনকার যে এরোপ্লেনে যে সমস্ত সিস্টেমগুলো ছিল, আজকে এরোপ্লেনে সেই সমস্ত সিস্টেম আছে? নিশ্চয়ই ডেভেলপ হয়েছে। তাহলে সেগুলো চেঞ্জ করতে হবে কীভাবে? ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। তো ইঞ্জিনিয়ারিং জ্ঞান না থাকলে তাহলে সময় এবং পরিস্থিতি অনুসারে, বর্তমান সময়ের পরিস্থিতি অনুসারে আমাদের শিক্ষার মানটাকে আরো ডেভেলপ করতে হবে এবং সেই অনুসারে জ্ঞানটা নিতে হবে, তাই তো? ভবিষ্যৎ প্রজন্ম হয়তো একদিন দেখা যাবে আমরা কি বলে আমাদের পরবর্তী প্রজন্ম বা আমাদের লাস্টের দিকে হয়তো দেখা যাবে একজন মানুষের যেরকম এখন মোটর বাইক একজনের আছে, তখন হয়তো একজনের একটা এরোপ্লেন নিয়ে উড়ে চলে যাচ্ছে। তাহলে তৎকালীন সেইগুলোকে প্রযুক্তিবিদ্যা ব্যবস্থা, সেই যে টেকনোলজি ব্যবস্থাটাকে উন্নত করতে গেলে তাহলে তৎকালীন শিক্ষার জ্ঞানটাকে মাথায় প্রয়োজন, নাহলে তো সম্ভব নয়। আমরা মানধাতা আমলের জ্ঞান নিয়ে নিশ্চয়ই এই ধরো নতুন এরোপ্লেনটা বানাতে পারবো না, তাহলে আধুনিক জ্ঞানটা প্রয়োজন। তাই জন্য বলছে সময় এবং পরিস্থিতি অনুসারে পাঠ্যক্রমকে পরিবর্তন করতে হবে। আর লাস্ট পয়েন্ট কি, বিশ্ববিদ্যালয় মানে ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি বাড়াতে হবে। মানে ফ্যাকাল্টি মানে কি? ফ্যাকাল্টি মানে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে সেগুলোতে কি আমাদের স্টাফকে সেরকম রাখতে হবে। তো স্টাফ যদি না থাকে তাহলে আমরা উন্নত হবো কি করে? ধরো স্বাভাবিকভাবে তোমরা কলেজে, আমাদের কলেজে যে পড়াশোনা করতে এসেছো, বিএড করতে এসেছো, যদি আমাদের স্টাফের যদি না থাকে, যদি ট্রেনিং প্রাপ্ত স্টাফ না থাকে, তোমাদের কি জ্ঞান দিতে পারবো? নিশ্চয়ই পারবো না। তাহলে সেক্ষেত্রে তোমাদের জ্ঞান বাড়বে না। আমি যদি ধরে নাও একটা MA পাস ছেলেকে নিয়ে এসে পড়ানোর জন্য ছেড়ে দিই তোমাদেরকে, তাহলে তাদের জ্ঞান যা, তোমাদের জ্ঞানও প্রায় সে। তাহলে তার জন্য বিএড MA পড়া শিক্ষকদের নিয়ে এসে পড়াতে হচ্ছে। তাহলে কি, ফ্যাকাল্টিটা বাড়াতে হবে এবং ফ্যাকাল্টিটা যেটা প্রয়োজন সেই ফ্যাকাল্টিকে আনতে হবে। বোঝা গেল? নেক্সট পয়েন্ট, চিকিৎসা বিজ্ঞান। মেডিকেল লাইনে শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করতে গেলে কি করতে হবে? এটাও তো একটা পেশা। এই মেডিকেল লাইনে শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করতে গেলে কি করতে হবে না, প্রথম ওনারা যেটা বলছেন, মেডিকেল কলেজে 100-এর বেশি ছাত্র থাকবে। যেমন আমাদের বর্তমান বিএড কলেজগুলোতে দেখবে প্রায় বিএড কলেজে হয় 50 নাহলে 100 স্টুডেন্ট, তেমনি মেডিকেল লাইনের কলেজগুলোতে প্রথম নিয়ম যেটা হলো যে 100 জনের বেশি ভর্তি হতে পারবে না। এটা হলো প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, মেডিকেল লাইনের যারা স্টুডেন্ট তাদের তো প্র্যাকটিক্যালি নলেজটা বেশি প্রয়োজন না, তারা হাতে কলমে তো ট্রেনিংটা নেবে। তার জন্য বলা হচ্ছে কি, মেডিকেল কলেজ যেখানে থাকবে সেখানে হসপিটালও থাকবে। তাহলে প্রত্যেকটা শিক্ষার্থী পিছু যেন 10টা শয্যা রেডি থাকে। মানে কি, মানে ধরো একজন শিক্ষার্থী, ধরো এখানে একজন শিক্ষার্থী, এই একজন শিক্ষার্থীর পিছনে যেন 10টা বেড থাকে। 10টা বেড থাকে মানে কি, মানে 10 জন রোগী, ধরো রোগী ভর্তি হয়েছে এই হসপিটালে, তো 10 জন, একজন শিক্ষার্থী 10টা রোগীর কাছে গিয়ে তার জ্ঞানটা নেবে, 10টা রোগীর কাছে যাবে, তাদের কি অসুবিধা বুঝবে, মানে ডাক্তার তো থাকবে সঙ্গে, ডাক্তারের সঙ্গে ওনারা যাবে, মানে শিক্ষার্থী যাবে, দিয়ে ডাক্তারবাবু কি করছেন না করছেন এই সমস্ত জ্ঞানগুলো নেবে। মানে একজন শিক্ষার্থী 10টা বেডে প্র্যাকটিস করবে। বোঝা গেল? তার মানে কি, 100 জন শিক্ষার্থী মানে কি, 100 জন শিক্ষার্থী মানে বেড প্রয়োজন হয়ে যাবে 1000টা বেড থাকবে একটা মানে মেডিকেল কলেজে। আসলে বোঝা গেছে, মেডিকেল কলেজে 100 জনের বেশি ভর্তি হতে পারবে না। 100 জন যদি ভর্তি হয় তাহলে 1000টা বেড রেডি করতে হবে। বেড রেডি করতে হবে মানে কি, 1000টা যেখানে চিকিৎসা 1000 জনকে চিকিৎসা করা যাবে বিছানায় রেখে দিলে, একজন 10টা করে বেডে তাদের জ্ঞান অর্জন করতে পারবে। বোঝা গেল? আচ্ছা, আর কি না, স্নাতকোত্তর স্তরে মানে
চিকিৎসাবিদ্যাও তো একটা গ্র্যাজুয়েশন স্তর রয়েছে, পিজি স্তর রয়েছে। সেই স্নাতকোত্তর স্তরে বা পিজি স্তরে কি হবে, পাবলিক হেলথ এবং নার্সিংকে গুরুত্ব দিতে হবে। পাবলিক হেলথ মানে কি, আমাদের জনগণের পাবলিক হেলথকে গুরুত্ব দিতে হবে আর নার্সিংকে গুরুত্ব দিতে হবে। নেক্সট পয়েন্ট আইন, এবং শেষ পয়েন্ট আইন। আইন, এই আইন মানে ল পড়তে গেলে কি করতে হবে না, ল কোর্সটা হবে 3 বছরে। প্রথম ওনারা যেটা বললেন পাঠ্যক্রম হওয়া উচিত না, ল কোর্সটা হবে 3 বছরে। আর এই ল পরে 2 নম্বর পয়েন্ট যেটা বললেন, ল পড়তে গেলে প্রথম তাদের যোগ্যতা হওয়া উচিত 3 বছর গ্র্যাজুয়েশন, মানে কি ডিগ্রি কোর্সের জ্ঞান নেওয়া প্রয়োজন, মানে এইচএস পাসের পরে মেডিকেলে যাওয়া যাবে না। কি করতে হবে, কমসে কম 3 বছর থেকে গ্র্যাজুয়েশনের জ্ঞান নিতে হবে, ডিগ্রি কোর্স পাস করতে হবে, সে পাস কোর্স হোক বা অনার্স কোর্স হোক পাস করতে হবে। তারপরে গিয়ে তারা মেডিকেলে মেডিকেল বলছি আইন মানে ল কলেজে ভর্তি হতে পারবে। 2 নম্বর পয়েন্ট। এবং 3 নম্বর পয়েন্ট, ওনারা তো 3 বছর ধরে পড়াশোনা করলো, শিক্ষার্থীরা 3 বছর ধরে পড়াশোনা করার পরে তাদের ডিগ্রিটা কখন পাবে না, লাস্ট বছর ওদেরকে যে কোনো একজন উকিলের আন্ডারে থেকে হাতে কলমে কাজ শিখতে হবে। মানে কি, যে কোনো যারা মানে উকিল হয়ে গেছেন, অ্যাডভোকেট হয়ে গেছেন, উনাদের আন্ডারে কমসে কম 1 বছর থাকতে হবে, দিয়ে 1 বছর উনাদের আন্ডারে থেকে উনাদের কাজকর্মের সঙ্গে দেখাশোনা করে শিখতে হবে, 1 বছর জ্ঞান নিতে হবে হাতে কলমে, তারপরে গিয়ে সে ল একটা ডিগ্রি পাবে। আশা করি বোঝা গেছে। তাহলে আজকে আমরা কি জানলাম না, ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন যে সুপারিশগুলো দিয়েছিল 9টা সুপারিশ, তার মধ্যে আগের দিন আমরা উচ্চশিক্ষার লক্ষ্য নিয়ে আমরা জানতে পেরেছি। আজকে আমরা পাঠ্যক্রম কেমন হওয়া উচিত সেই পাঠ্যক্রম নিয়ে আজকে আমরা জানলাম, বোঝা গেল। নেক্সট দিন আমরা বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো কেমন হওয়া উচিত, শিক্ষার মান কেমন হওয়া উচিত, শিক্ষকদের জ্ঞান কেমনটা হওয়া উচিত, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো।